রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা বড় ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দূর ঘরে জল দিয়ে নিয়েছিলাম। তারপর মেয়ের বাবা রেডি হয়ে নিল, ওরা কলকাতার উদ্দেশ্যে বার হয়ে গেছে। মেয়ের আজকে পড়া আছে, তাই ওকে নিয়ে ওর বাবা সকাল সকাল বেরিয়ে গেছে। আমরাও যাব, ওদের কলেজ ছুটি পড়তে এখনও দেরি আছে, মোটামুটি 16 তারিখে সম্ভবত ছুটি পড়বে। আর মাঝে এই দুদিন বাড়িতে এসেছিলাম, এখন আবার আজকে আমি আমার ছেলে বিকেলের দিকে রওনা হয়ে যাব। ওখানেই যে কদিন থাকা হয় থাকবো। এখন কতদিন থাকা হবে সেটা বোঝা যাচ্ছে না, দেখা যাক কদিন থাকা যায়। আপনারা কেমন আছেন এই গরমের দিনে? তবে কালকে আমাদের এখানে গরমটা রাত্রিবেলাতে একটু কম পড়েছে, অন্যান্য জায়গায় কেমন গরম পড়েছে সেটা তো বুঝতে পারছি না। যাই হোক, আপনারা যারা আমার ব্লগটি দেখছেন কেমন গরম পড়েছে আমাকে একটু কমেন্ট করে জানালে ভালো লাগবে। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন সকাল 9:45 মতো বাজে। এখন এসেছি আপনাদের সঙ্গে আমি গল্প করতে। গল্প করব বলতে কি, সকালে উঠে জানেন তো ভালো লাগছিল না, একদম কাজ করতে ইচ্ছা করছিল না। মেয়ের বাবা বেরিয়ে যাওয়ার পর আমি আবার একটু শুয়ে পড়েছিলাম। ওরা বেরিয়েছিল 5:30 নাগাদ। তারপর আমি আবার 6:15 নাগাদ উঠে আবার কাজকর্ম শুরু করি। কাজ বলতে ওই যে কালকে রান্নাঘরের কাজ করছিলাম, কৌটো কাটাগুলো ধোয়া হয়েছিল না, কৌটোগুলো সকালে ঘুম থেকে উঠে ধুয়ে নিয়েছি। আর বাসি কাজকর্ম যা ছিল সেগুলো সারা হয়ে গেছে। এখন তাই আপনাদের সঙ্গে একটু গল্প করতে এসেছি। তবে চা খাওয়া হয়নি, এখন গিয়ে একটু চা খাবো, কেননা ছেলে ঘুম থেকে এখনও ওঠেনি। খুব গরম পড়েছে, যদিও আমাদের এখানে একটু কালকে রাত্রিবেলায় গরম কম ছিল। ছেলে একটু ঘুমাক, সকালবেলায় আবার বিকেলে রওনা হবো তো ছেলে আর আমি, যার কারণে ছেলে ঘুমাচ্ছিল বলে আর ডাকিনি। আমিও আমার কাজকর্মগুলো সেরে নিলাম। এবার ছেলেকে ডাকবো, ডেকে চা খাবো। চলুন ব্লগটি কন্টিনিউ করছি, দেখতে থাকুন। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম হাঁটার সময় পথের পাশে যে ঝোপঝাড়গুলো ছিল সেইগুলোর একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর রান্নাঘরে এসে ওই যে সেলফ পরিষ্কার করার জন্য কৌটা বার করে রেখেছিলাম, সেগুলোর ভেতরে যে মশলা ডাল এগুলো ছিল সমস্ত ঢেলে রেখে কৌটোগুলো এখন বেসিনে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। ভেজা কৌটোগুলো মেজে নেব, ভালো করে পরিষ্কার করে ভেতর এবং বাইরের অংশে সুন্দরভাবে মেজে, মানে স্কচব্রাইট দিয়ে আর সাবান দিয়ে ভালো করে, মানে বাসন মাজার সাবান দিয়ে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কৌটোগুলো অল্প অল্প করে মেজে অল্প অল্প করে ধুয়ে নেব। 2-3 বারে কৌটোগুলো ধোবো, না হলে ভেতরে সাদা স্পট হয়ে যাবে, সাবানের সাদা দাগ রয়ে যাবে। 2-3 বার জল বদলে কৌটোগুলো ধুয়ে নিয়ে জল ঝরানোর জন্য স্ল্যাবের সঙ্গে ঠিক একটু ফাঁকা করে রেখে দেবো, তাহলে জল ঝরে যাবে। আর এই যে তেলের বয়ামে তেলটা ঢেলে রাখলাম, এখন বয়ামটা ভালো করে ধুয়ে নেব। তেলের বয়াম কিভাবে ধুতে হয় একটু এই ভিডিওটাতে খেয়াল করুন, বুঝতে পারবেন। কৌটোর ভেতরে থাকা মশলাপাতি ডাল চাল সমস্ত ঢেলে নিয়েছি আর এটা ফেলে দিচ্ছি। এটা হচ্ছে ডিসপার্সেবল ক্যারি ব্যাগের প্যাকেট, আর এটা হচ্ছে নিজে হাতে তৈরি করা মসুর ডাল, আর ওই যে কলাইয়ের ডালটাও নিজে হাতে তৈরি করা কলাইয়ের ডাল ছিল। এখন তেলের বয়াম ধুয়ে নেওয়ার জন্য গরম জলের মধ্যে, মানে কুসুম গরম জলের মধ্যে একটু সার্ফ দিয়ে দিলাম। আর কিছু কৌটো ভেতরের জিনিস সমেতই ধুয়েছি, আর বেশিরভাগই বাইরে জিনিসগুলো বার করে কৌটোর ভেতরে এবং বাইরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে তেলের 3টে বয়াম ভালো করে ধুয়ে নিচ্ছি। কাঁচের বয়ামটা সানফ্লাওয়ার অয়েল রাখা হয়, মানে সাদা তেল, আর প্লাস্টিকের বয়াম দুটোতে একটা নিরামিষ ভাজাভুজির তেল রাখা হয়, একটা আমিষ ভাজাভুজির তেল রাখা হয়। মাঝে মাঝে কৌটোগুলো এরকম সার্ফ জল দিয়ে, মানে একটু গরম জলের মধ্যে সার্ফ গুলে ভালো করে এভাবে রগড়ে ধুয়ে নিই, তাহলে তেল কাট একদম চলে যায়। একটু কুসুম গরম জলে সার্ফ দিয়ে ধুয়ে নিলেই একদম নতুনের মতো হয়ে যায় কৌটোগুলো।
এভাবে আপনারা ধুয়ে দেখতে পারেন। ধোয়া ভীষণই সহজ, তেলের কৌটো যে ধোয়া এত সহজ, এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা হচ্ছে ফ্লিপটপ একটা সর্ষের তেল রাখার বয়াম। এটাকে মানে গরম জল দেওয়া লাগবে না, মাঝে মাঝেই আমি এভাবে সাবান আর স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিই। তেলের বোতলে যদি হাত দেওয়ার সময় চ্যাটচেটে ভাব থাকে, বোতলে হাত দিতে ইচ্ছে করে না। দেখবেন এটা তেল সমিতি ধোয়া গেল বয়ামটা, কারণ ওটা হচ্ছিল ফ্লিপটপ বয়াম। আর এই হলুদ আর লবণের বয়াম দুটো কদিন আগেই ভেতরটা ভালো করে ধোয়া ছিল, তাই হলুদ আর লবণ না ঢেলেই বাইরের পোর্শনটা ওভাবে ধুয়ে নিলাম। সমস্ত কৌটো কাউটা ধুয়ে নিতে আমার মোটামুটি 9:30 মতো বেজে গেছিলো সকাল থেকে। আর বাসি কাজকর্ম তো সেই ফাঁকে আবার করে নিয়েছিলাম, সেগুলো আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে আমি কিচেনটা কিভাবে পরিষ্কার করলাম সেটাই শেয়ার করছি। মানে কৌটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। গতকাল উপরের তাকটা পরিষ্কার করেছিলাম, আজকে নিচের তাকটা ভালো করে পরিষ্কার করেছি আর সমস্ত বয়ামগুলো ধুয়ে নিয়েছি। এই যে এই অংশটা সাজিয়েছি, এটা হচ্ছে আমার ছেলে মেয়ের বুক শেলফ। এটা উপরে ছিল, নিচে নামিয়ে নিয়ে এসে বইগুলো ভালো করে গুছিয়ে নিয়েছে ছেলে মেয়ে। আর উপরটা আমি সুন্দর করে সাজিয়ে দিলাম বিভিন্ন ফুল আর ফুলের টব, আর আর্টিফিশিয়াল ফুলের টব আর রিয়েল ফুলের টব দিয়ে। এখন 10:15 মতো বাজে। চা মানে চা খাচ্ছি আর ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি। ছেলে দোকান থেকে পরোটা মানে ছেঁড়া পরোটা, তার সঙ্গে আলুর তরকারি আর মিষ্টি দই এনেছিল। আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা, আজকে নিরামিষ খাবো। নিরামিষ তরকারি এবং নিরামিষ পরোটাই আনা হয়েছে। মিষ্টির দোকানে নিরামিষ পরোটা এবং নিরামিষ তরকারি পাওয়া যায়। পরোটা নিরামিষই হয়, তবে এই ছেঁড়া পরোটার তরকারিটা অনেক সময় আমিষ হয়। যে দোকান থেকে এনেছে সেই দোকানে তরকারিটা নিরামিষ ছিল। এখন ছেলের আর আমার জন্য সকালের খাবারটা সার্ভ করে নিলাম। সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে আনাজপাতি কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্না করব আর কিচেন স্ল্যাবগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। আর এই কৌটোগুলোকে বিছানার উপরে এনে রেখে দিয়েছি। ভেতরে যে জল জল ভাব ছিল সেটা যাতে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায়। উপরে ফ্যান চলছে আর ছেলে পাশে বসে পড়াশোনা করছে, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে বলে রেখে এসেছিলাম। ঘন্টাখানেক মতো রাখার পরেই সমস্ত কৌটোগুলো শুকিয়ে গেছে। এখন এই শেলফটার ভেতরে খবরের কাগজ পেতে দিলাম। খবরের কাগজ পেতে আমি সবসময়ই রাখি, তাহলে স্ল্যাবগুলো পরিষ্কার করতে সুবিধা হয়, এই আর কি। ওদিকের কাজ করতে করতে এদিকে পটল ভাজা বসানো ছিল। পটল ভাজার এক পিঠটা ভাজা হয়ে গেছে, এখন পটলগুলোকে উল্টে দিচ্ছি। একদিকে ভাজাভুজি করে নেব আর ওদিকে স্ল্যাবগুলো সুন্দর করে জিনিসপত্র গুছিয়ে সাজিয়ে নেব। আর এই যে পিচবোর্ডটা কেটে নিচ্ছি, কেন কাটছি দেখুন, বুঝতে পারবেন। এখন শুকনো কৌটোর ভেতরে আগের থেকে বের করে ঢেলে রেখেছিলাম যে মশলাপাতিগুলো, সেগুলো এখন ভরে নিচ্ছি। অবশ্যই শুকনো কৌটোতে ভরতে হবে, না হলে কিন্তু মশলা নষ্ট হয়ে যাবে। এই সাবুদানাটা ব্যবহার করি যে কোনো পূজা আশ্রার দিনে খিচুড়ি বানাতে। আবার মাঝে মাঝে সকালের ব্রেকফাস্টেও সাবুদানার খিচুড়ি বানিয়ে খাওয়া হয়, যার কারণে সাবুদানা মোটা দানার সাবুটা একটু বেশি পরিমাণেই
ঘরে এনে রাখা থাকে। আগেই বলেছি রান্না করব, আর রান্নাঘরের তাকের জিনিসপত্রগুলোকে কৌটোতে ভর্তি করে সুন্দর করে গুছিয়ে নেব। যেমন বলা তেমন কাজ, রান্না করছি আর এদিকে পাঁচফোড়নটা তৈরি করে নিলাম। ঘরেই ছিল মৌরি, মেথি, কালো জিরে আর রাঁধুনি, এগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে দেখুন কেমন সুন্দর পাঁচফোড়নটা রেডি হয়ে গেল। অনেক জিনিস এদিক ওদিক হয়েছিল, রান্নাঘরটা পরিষ্কার করাতে বহু জিনিস এদিক ওদিক থেকে বের হলো, যার কারণে পাঁচফোড়নটাও আমার রেডি হয়ে গেল। দোকান থেকে এই মুহূর্তে আর কিনতে হলো না। এই সেলফটা নতুন কিনেছি, এই ছোট্ট ছোট্ট কৌটোগুলোকে এক জায়গাতে গুছিয়ে রাখবো বলে। মশলার জন্য উপরের তাকটা রাখলাম, আর নিচের তাকে একটু চিনি আর ডাল, বড়ি মানে ছোট বড়ি, এইগুলো আর কি যেমনভাবে হয় গুছিয়ে নিলাম। এবার উপরের স্ল্যাবটাতে বড় বড় কৌটোগুলো রেখে নিলাম, আর এই ট্রেটার ভেতরে তেলের বোতলগুলো সাজিয়ে রাখলাম। আগের বারে তেলের বোতলগুলো এমনি রেখেছিলাম, কাগজটা একেবারে তেল চিটে হয়ে গেছে। এবার ওই ট্রেটার ভিতরে রাখলাম, তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে। ট্রেটা মাঝে মাঝে পরিষ্কার করে নিলে তেলটা আর বেশি দূরে ছড়াবে না। দেখুন সমস্ত কৌটো কাউটা আমার গুছিয়ে নেওয়া হয়ে গেল। ইতিমধ্যে রান্না শেষ হয়ে রান্নার সমস্ত বাসনপত্র, আগের দিনে যে সমস্ত বাসনপত্র ছিল সমস্ত মেজে ধুয়ে স্নান করে এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব কলকাতায়। মেয়ে আর মেয়ের বাবা আগেই চলে গেছে, এখন ছেলে আর আমি বেরিয়ে যাব। আজকের ব্লগটি ভালো লাগলে পাল ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।